মায়ের জড়াজড়িতে বিয়ে করতে হলো এক বিধবা মহিলাকে। মহিলা না মেয়েই বটে, বয়স বেশি না, আমার চেয়ে 2-1 বছরের ছোট হবে, তবে বাচ্চা মেয়ে আছে একটা। আমার একদম ইচ্ছে ছিল না বিয়েতে যেতে। এরকম পূর্বে বিবাহিত মেয়েকে বিয়ে করে আমার জীবন নষ্ট করার মানে নেই, কিন্তু মায়ের বান্ধবীর মেয়ে হওয়ার জোর করে বিয়ের পিঁড়িতে বসতে হলো। আজ আমার বাসর রাত, মনে এক প্রকার ঘৃণা নিয়েই ঘরে ঢুকলাম। সুন্দর করে ফুল দিয়ে সাজানো বিছানায় একটা লাল শাড়ি পরিহিত মেয়ে মাথা নিচু করে বসে আছে। মেয়ে মাশাআল্লাহ খুব সুন্দরী, কিন্তু আমার প্রবলেম তার মেয়ে নিয়ে। আমি ভেতরে গিয়ে মাথায় পাগড়ি ছুঁড়ে মারলাম। বিছনে চমকে উঠল মেয়েটা। দেখুন, আমি আপনাকে আমার স্ত্রী হিসাবে মানতে পারবো না। মায়ের ইচ্ছেতে বিয়েটা করেছি, ব্যাস এই পর্যন্তই। আমার কাছে আর ঘেঁষতে আসবেন না, আর আপনার মেয়েকেও আমার কাছ থেকে দূরে রাখবেন। স্ত্রীর অধিকার আমার উপর ফালাবেন না প্লিজ। ধরাম করে দরজা সজোরে লাগিয়ে এলাম ঘর থেকে। মেয়েটা ফোপাতে ফোপাতে কাঁদতে লাগলো। আমি ছাদে গিয়ে দাঁড়ালাম। আকাশে এত মধুর রূপ, থালার মতো চকচকে চাঁদ থাকা সত্ত্বেও সেটা আমার কাছে ভালো লাগছে না। আমার জীবনটাই যে বরবাদ হয়ে গেল। শেষে কিনা এক বিধবার সাথে বিয়ে করতে হলো। মায়ের উপর খুব রাগ হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা মাথায় মন ফুরফুরে করে এবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি ইগনোর করতে লাগলাম তাদের। মেয়েটা মাথা নিচু করে কাজের লোকের মতো বাড়ির সব কাজ করে, কিন্তু আমি সারাদিন বাইরে থাকি। তার 1 বছরের মেয়েটা হামাগুড়ি দিতে দিতে তার মুখে অস্পষ্ট কিছু উচ্চারণ করতে করতে সারা বাড়ি ঘুরে বেড়ায়। বাড়িতে শুধু আমরা 3 জনেই থাকি। সারাদিন কাজ শেষ করে আমি বাড়ি ফিরি, তখনই দেখি বাচ্চা মেয়েটা হামাগুড়ি দিতে দিতে আমার সামনে আসে। আমার দিকে তাকিয়ে আর মায়াবী চোখ দিয়ে তাকায়। বিরক্ত লাগে আমার তাকে দেখলে। আমি পাশ কাটিয়ে নিজের রুমে চলে যাই। ওর মা চুপচাপ করে আমায় খাবার দিয়ে একটাবারও মাথা উঁচু করে তাকায় না। আমিও কিছু না বলে চুপচাপ খেয়ে নিই আর নিজের কাজ করে যাই। ওরা আলাদা রুমে ঘুমায় আর আমি আলাদা রুমে ঘুমাই। একদিন বাড়ি ফিরে এসে নিজের রুমে গিয়ে দেখি সব লন্ডমন্ড হয়ে আছে। নিশ্চয়ই ওই বাচ্চা মেয়েটা করেছে। এরকম চেটে গেলাম আমি। আমার মাথার উপর রক্ত উঠে গেল। আমি রেগে ফোঁসাতে ফোঁসাতে চিৎকার করে উঠলাম। আয়শা, আমার বিধবা বউটা দৌড়াতে দৌড়াতে আসলো আমার রুমে। মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় বলে জিজ্ঞেস করলো, জি কি হয়েছে? এই কি হাল হয়েছে আমার রুমের? কে করেছে এমন? নিশ্চয়ই আপনার মেয়েটা। কতবার বলবো ওকে আমার থেকে দূরে রাখবেন? একটা কথা একবার বললে কানে যায় না? আয়শা কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ে গেল। এই কি করছেন? প্লিজ প্লিজ ওকে ক্ষমা করে দিন। অনেক বড় ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না প্লিজ। আয়শার অশ্রু জল টপ টপ করে আমার পায়ে বসছে। যত সব আদিক্ষেত্তা। আমি ঘর থেকে বেরিয়ে চলে গেলাম। বাইরে আবার ফিরে এলাম গভীর রাতের দিকে। আমি সোজা চলে গেলাম আমার ঘরে। রুমে ঢুকে আমি চমকে গেলাম। খুব সুন্দর করে পরিপাটি করে গোছানো আমার ঘর, এমনকি আগের চেয়েও সুন্দরভাবে। সেটা দেখে আমার মনটা একটু ভালো হলো। ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম বিছানায়। লাইট ফ্যান অফ করে শুয়ে পড়লাম। খুব ঠান্ডা পড়ছে। পিন পতন নীরবতার মাঝে হঠাৎ আমার কানে ভেসে আসলো করুণ ফোপানির আওয়াজ। বুঝতে পারলাম আয়শা পাশের রুমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি তোয়াক্কা না করে শুয়ে পড়লাম। চোখ খুলতে হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম একটা অন্ধকারাচ্ছন্ন বদ্ধছন্দ স্থানে। কিছু দেখতে পাচ্ছি না। আমি উঠে দাঁড়াবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। হঠাৎ আলোকিত হয়ে গেল ঘরটা আমার সামনে। আমি আবিষ্কার করলাম এক বিরাট আয়নাতে প্রতিফলিত হচ্ছে একটা ছোট্ট বাচ্চার ছবি। এ কি? এ তো আমার ছোটবেলার ছবি। আমি হঠাৎ এত ছোট কি করে হয়ে গেলাম? চরম রকমের ভয় পেয়ে গেলাম। আমি কাঁদতে লাগলাম চিৎকার করে। হাত পা ছুটছে, কিন্তু উঠতে দাঁড়াতে পারছি না। কাঁদছি আর অস্পষ্ট কিছু উচ্চারণ করছি, কিন্তু কোনো কথা বলতে পারছি না। হঠাৎই ঘরটা অদল বদল হয়ে গেল। নিজের আবার আবিষ্কার করলাম সেই ঘরে, যে ঘরে একসময় আমি, মা আর বাবা থাকতাম। আমি বিছানায় শুয়ে হাত পা ছুঁড়ে কাঁদছি, কিন্তু চারপাশে কেউ নেই। হঠাৎই দৌড়ে ঘরে প্রবেশ করলো মা বাবা। তাদের দেখে আমি চমকে গেলাম। মা আমাকে কোলে তুলে নিল। মা আমাকে দোলাচ্ছে আর বাবা আমাকে হাসানোর চেষ্টা করছে। বাবার আজ গভীর কাণ্ড দেখে আমি হাসতে লাগলাম। বাবাকে দেখে আমি প্রচন্ড রকমের খুশি হই। বলতে ইচ্ছে করছিল, বাবা বাবা তুমি এসেছো কোথায়? আমার জন্য অপেক্ষা করছি আমি। তুমি বলে আকাশের তারা হয়ে গেছিলে, কিন্তু কই? এই তো আমার সাথে তুমি। আর আমাকে ছেড়ে যেও না প্লিজ। স্টপ করে এক ফোঁটা পানি আমার চোখে বেয়ে নেমে পড়লো। হঠাৎই সবকিছু আবার বদলে গেল।
আমি আবার চলে আসলাম সেই অন্ধকার স্থানে। এ কি হচ্ছে আমার সাথে? আমি জোরে জোরে কাঁদতে লাগলাম আর মনে মনে বাবাকে ডাকতে লাগলাম। মুখ দিয়ে কথাই বলতে পারছি না যে অন্ধকারের মাঝে আলোর রেস ছিটিয়ে হঠাৎ এক দানব আবয় ফুটে উঠল। দেখলাম বাবা দাঁড়িয়ে আছে, একটা মুচকি হাসি মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি হাত বাড়িয়ে বাবাকে ছোঁয়ার চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ। ছোটবেলা এক অজানা ঝড়ে বাবাকে হারিয়ে ফেলেছিলাম, তারপর আর চোখে দেখা হয়নি। আজ তাকে দেখে কতটা তৃপ্তি হচ্ছে বলে বোঝানো অসম্ভব। আমি হাগামাগুড়ি দিয়ে ছুটে চলছি বাবার দিকে, কিন্তু ততটাই দূরে সরে যাচ্ছে তার অবয়। আমি ঝাপসা দেখতে পাচ্ছি, পানিতে চোখ টুইটুম্বুর হয়ে গেছে। বাবার একবার ছোঁয়া পাওয়ার জন্য আমি কাতর, কিন্তু তা কিছুতেই সম্ভব হচ্ছে না। হঠাৎ আলোর তীব্রতা কমতে লাগলো, বাবা আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো দূরে। আমি হাত বাড়িয়ে আছি, বাবা অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে। আবার অন্ধকার পরিবেশকে গ্রাস করে নিল। কালো অন্ধকারের মাঝে ছোট্ট আমি বুক ভরা হাহাকার নিয়ে বসে আছি। চোখও যে এখনই দেখে পর হয়ে গেল, পানি ঝরাচ্ছে না। এক এক করে বাবার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে, কিন্তু যখন মনে পড়ছে সব অতীত, তখন হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সব দুঃখ কষ্ট ভিতরে জমে জমে পাহাড় তৈরি করছে, কিন্তু এক ফোঁটাও কষ্ট বের করতে পারছে না। লাফিয়ে উঠলাম আমি, ঘেমে গেছি একেবারে। চারপাশ তাকিয়ে দেখলাম, নিজের রুমে আবিষ্কার করলাম। স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়লাম আমি। এতক্ষণ তবে স্বপ্ন দেখছিলাম। নিচের বালিশের দিকে তাকালাম, ভিজে হাল হয়ে গেছে বালিশটা। তখনই আমি শুনতে পেলাম কোনো এক বাচ্চার আওয়াজ। আমি নিচের দিকে তাকালাম, দেখি আয়শার মেয়ে নিচে বসে আছে, খেলছে আর উল্টাপাল্টা কিছু একটা বলছে। আমি বিছানায় ছেড়ে নিচে দাঁড়ালাম, হাঁটু গেড়ে বসলাম নিশির কাছে। ও হা করে তাকিয়ে আছে আমার দিকে। এতদিন ওর চেহারাও ভালো করে দেখিনি, আজ দেখে বুঝলাম খুব সুন্দর একটা মেয়ে। ওর চোখগুলো খুব মায়াবী। হঠাৎ আমার মনে পড়লো যে মেয়েটারও তো বাবা মারা গেছে। মেয়েটা যখন বুঝতে শিখবে, তখন তার ভেতরটাও আমার মতো হাহাকার কাজ করবে। আমি বুঝি না বুঝে থাকার চেষ্টা করত। একদিন এই বাচ্চাটা তো বুঝতে হবে। ভাবতে ভাবতে নিজের অজান্তে দুই ফোঁটা জল চোখ দিয়ে বেরোয় পড়লো। হঠাৎই নিশি তার হাতটা বাড়িয়ে আমার মুখের উপর রাখলো। তার স্পর্শে আমি ঘোর থেকে বাস্তবে ফিরে এলাম। নিশি তার ছোট্ট আর কোমল হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল আর মুখ দিয়ে অস্পষ্ট শব্দ উচ্চারণ করলো, বাহ বাহ। আমি তো অবাক হয়ে চেয়ে রইলাম ওর দিকে। আমি কি করেছিলাম এতদিন? এমন একটা ফুটফুটে পরীর মতো বাচ্চা মেয়েকে আমি দূরে রেখেছিলাম। ও তো আমারই মেয়ে। এমন একটা মেয়ে পেয়েছি, এটা আমার জীবনে অনেক বড় একটা প্রাপ্তি। কজন এমন মেয়ে পায়? আমার চোখ দিয়ে অজরে খুশির জোয়ার বইতে লাগলো। কোলে তুলে নিলাম নিশিকে, কপালে একটা চুমু দিয়ে বললাম, সরি মা, সরি। তোকে আমি অনেক দিন কষ্ট দিয়েছি, আর দেব না। তুই আমার মেয়ে মা, তুই আমারই মেয়ে। আরেকবার বাবা বল। মেয়েটা আবার অস্পষ্ট শব্দ উচ্চারণ করলো। বাহ, আমার প্রাণটা জুড়ে গেল। আনন্দ জোয়ার বইতে শুরু করলো আমার মনে। এই বোধে বাবা হওয়ার আনন্দ। নিজেকে পৃথিবীর অন্যতম ভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছে। এমন সময় হঠাৎ শুনতে পেলাম আয়শার ডাক। নিশি নিশি। নিশিকে খুঁজছে। সে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে আমার রুমের সামনে চলে এলো। নিশিকে আমার কোলে দেখে প্রচন্ড আতঙ্কিত হয়ে গেল। সে দৌড়ে এসে ছোঁ মেরে নিয়ে গেল নিশিকে। আমার কোল থেকে মাথা নিচু করে ভিজা গলায় বলতে বলতে লাগলো, দয়া করে ক্ষমা করে দিন, আর কখনো ওকে আসতে দেব না, ওকে ক্ষমা করে দিন। কথাটা বলে আসলে মুখ থেকে নিশিকে নিয়ে দৌড়ে চলে গেল। আয়শা যাওয়ার আগে ওর চোখে আমি জল দেখতে পেয়েছিলাম। হয়তো সে ভাবছে আমি নিশিকে বকা বা মারার জন্য কোলে তুলে নিয়েছি। নিজের উপর চরম ঘৃণা হতে শুরু করলো। এতদিন কি করেছিলাম আমি এত নিকৃষ্ট করে হলাম। আয়শা তো আমার স্ত্রী, ওকে নিজের ঘর থেকে দূরে ঠেলে দিয়েছিলাম আমি। মেয়েটার কি দোষ? ও তো এখনো বাচ্চা মেয়ে। বিয়ের 2-3 বছর পরে তার স্বামী মারা গেল। সে স্বামীর মুখ সূক্ষ্ম করে পায়নি। মায়ের কাছে শুনেছিলাম তার মেয়ে নাকি বেশ একটা ভালো ছিল না, শুধু তারই দেহ চাইতো, মনের দিকটা বিবেচনা করতো না। আমিও তো তার মতো পশু হয়ে গেলাম না। আয়শা আমার স্ত্রী, ওকে আমার প্রাপ্ত ভালোবাসা আমি দেব। ও আমার অর্ধাঙ্গিনী। মেয়েটা খুব সহজ সরল মনের, আমার না করার মতো তাকাওনি আমার দিকে, আমাকে খুব ভয় পায়। আমি আমার ভুলটা এতদিনে বুঝতে পারলাম। আমি ছুটে গেলাম আয়শার রুমে। ওর দিকে তাকে কান্দার আওয়াজ আসছে। কতটা কষ্টই না তাকে আমি দিয়েছি। আমার নিজের কষ্ট হচ্ছে এখন। আমি আস্তে করে দরজা খুললাম। দরজা খুলে দেখলাম রুমের এক কোণে আয়শা নিশিকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি পা টিপে টিপে এগিয়ে
তার সামনে পেছন দিয়ে তাকে জড়িয়ে ধরি। ও প্রথমে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ঘুরে দেখায় আমাকে দেখে তখন ভয়ের চেয়ে অবাক বেশি হয়। আপনি? হ্যাঁ আমি। আমাকে প্লিজ মাফ করে দাও আয়েশা। কি বলছেন আপনি এসব? আপনি এই কি করছেন? আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। এতদিন তোমার সাথে আমি খুব অন্যায় করেছি। আমার চোখে পানি দেখে হতভম্ব হয়ে যায় আয়েশা। আমার কি কোনো বড় ভুল হয়ে গেছে যে এভাবে বলছেন? আমাকে মারার জন্য এভাবে ধরেছেন, ভুল হয়ে গেলে মেরে শোধ তুলতে পারেন। আমি হেসে দিলাম, ধুর পাগলি, কেউ কি কাউকে মারার জন্য এভাবে জড়িয়ে ধরে? তাহলে কেন ধরেছেন? নিজের স্ত্রীকে জড়িয়ে ধরার অধিকার নেই আমার? আমি কি আমার স্ত্রীকে ভালোবাসতে পারি না? মুচকি হাসি দিয়ে বললাম, হ্যাঁ আমি। এবার ভূত দেখার মতো চমকে উঠল আয়েশা। আয়েশা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাদের আমি অনেক খুব কষ্ট দিয়েছি এতদিন, কিন্তু আর না। তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আর নিশি আমার মেয়ে, আমার সব। কেঁদে দিল আয়েশা। এটা বোধহয় কোনোদিন আশা করেনি আয়েশা সে। আমি কি স্বপ্নে দেখেছি বলুন না প্লিজ? আরে না, এটা বাস্তব। আর আমি তোমাকে জড়িয়ে ধরেছি, এটাও বাস্তব। আমি এতটা ভাগ্যবতী, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি আয়েশার কপালের চুলগুলো সরিয়ে একটা আলতো করে চুমু দিলাম। আর হ্যাঁ, আপনি না, কিন্তু এবার থেকে তুমি করে বলবে আমাকে। খুশিতে কেঁদে দিল আয়েশা ও আমাকে ঝাপটে ধরে দিল। জানো, এই দিনের জন্য কত অপেক্ষা করেছি আমি। তোমায় অনেক ধন্যবাদ, এটা তোমার প্রাপ্য। আয়েশা, আমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে তুমি আমাকে স্বামী হিসেবে স্বীকৃতি দিলে। সেদিন প্রায় সারাটা দিন আমি আর নিশি আর আয়েশাকে নিয়ে জড়িয়ে ধরে গল্প করেছি। রাতের বেলায় আমরা একই রুমে শুলাম। আয়েশার এখনও সবটা বিশ্বাস হচ্ছে না। আমার বুকুর উপর মাথা রেখে আয়েশা উপরের দিকে তাকিয়ে আছে। আমি তাকে জড়িয়ে ধরে আছি। আয়েশা, শোনো, বলো, চলো আমরা দূরাও কোথাও চলে যাই, যেখানে কেউ আমাদের চিনবে না। কেন? আয়েশা আমার মুখের দিকে তাকে ফিরে তাকালো। আমি চাই না আমাদের মেয়ে জানুক যে আমি তার দ্বিতীয় বাবা। যদি কোনোদিন জানতে পারে তবে সে হতাশায় ভুগতে পারে, নিজেকে অন্যদের থেকে আলাদা, দুর্ভাগ্যবান মনে করতে পারে, আমার কাছে আসতে ইতস্তত বোধ করতে পারে, সে কষ্ট পেতে পারে। আমি সেটা চাই না। কিন্তু এই সমাজে থাকলে কোনো না কোনোভাবে সে জেনেই যাবে সত্যটা। তাই চলো আমরা দূরে কোথাও নতুন করে আমাদের জীবন শুরু করি। অন্তত আমাদের মেয়ের খাতিরে সব কিছু থেকে গর্ব আমরা। ঠিক বলেছ, আমরা যাব। সেদিন আয়েশা আর নিশিকে মুখে জড়িয়ে আমি ঘুমিয়ে পড়ি। অনেক শান্তি লাগছিল সেদিন। এরপর আমরা কাউকে না জেনে হঠাৎ করে চলে যাই। একটা বার্তা ছেড়ে যায়, সবার জন্য না খোঁজার জন্য অনুরোধ জানিয়ে। কিন্তু মায়ের তো মায়া আর কাটাতে পারবো না। মা তো অন্য স্থান থেকে আরও ঊর্ধ্বে। তার কাছে সম্পর্ক সবাই অটুট ছিল ও থাকবে। আমাদের মসজিদে হারিয়ে যাওয়া দেখে আর কেউ খোঁজার চেষ্টা করেনি। পৃথিবীর অন্য কোনো কোনায় নিজেদের জীবন গড়তে লাগলাম। আমরা 10 বছর পর আমি স্বপ্ন দেখছি। সেই মুহূর্তটা যখন আমি নিশিকে নিয়ে প্রথম কোলে তুলে নিয়েছিলাম। সে প্রথম আমাকে বাবা বলে ডেকেছিল। আমার চোখে জল মুছে দিয়েছিল। পুরনো স্মৃতি স্বপ্নে দেখে খুশির জল আবারও আমার চোখের কোণে দিয়ে বেরিয়ে পড়তে লাগলো। হঠাৎ কারো কোমল স্পর্শ আমার ঘুম ভেঙে যায়। দেখলাম নিশি আমার চোখে জল মুছে দিচ্ছে, ঠিক সেদিনের মতো। কিন্তু আজও সে বড় হয়েছে। নিশি বলতে লাগলো, বাবা কাঁদছো কেন? না মা, এমনি। বুকে আয় মা। নিশিকে বুকে টেনে নিলাম। আর পাশে আয়েশাও শুয়েছিল, ওকেও টেনে নিলাম। আমি খুব ভাগ্যবান রে মা। কিভাবে বাবা তুই বুঝবি না? আমি সত্যি খুব ভাগ্যবান, একজন ভাগ্যবান পিতা। খুশির জল চোখে ভাসে। অদূর স্বপ্ন এর রাজ্যে পাড়ি জমালাম। তবে আজ আমি একা নই, আমার সাথে আছে আমার দুই পরী, দুইটা জগৎ। ভাগ্যবান পিতা। গল্পটা এখানেই শেষ করলাম।